সময় সব কিছু বলে দেবে যে কে ঠিক কে ভুল। শুধু স্টক মার্কেটে বড় লোক যেমনি হওয়ার জন্য পেশেন্স দরকার, তেমনি এখানেও একটু লাগে পেশেন্স, যে কার রিসার্চ ঠিক অ্যান্ড কার রিসার্চ ভুল। তো কথা মতো এপ্রিলে পতন শুরু হয়ে গেছে, যেটা আগের মাসে দেখে মনে হচ্ছিল সবার আশার আলো জাগছিল যে মার্কেট বাড়ছে 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 বাড়ছে। অ্যান্ড যারা আমার রেগুলার ফলোয়ার্স আছে, অনেক ক্রিটিসিজম আমি পেয়েছিলাম যে এই ভিডিওটার নাম দেখে নিন যারা নিউ ভিউয়ার। অনেকে বলতে পারেন যে যারা নতুন আজকে ভিডিও দেখবেন ফার্স্ট টাইম আমাকে দেখবেন, যে মার্কেট পড়ার পরে তো সবাই বলতে পারে, পড়ার আগে কে বলে। তো এইখানটাতে আমার যে ভিডিও আছে 2 weeks ago 65K ভিউজ, 2 এপ্রিলের পর থেকে শেয়ার বাজারে কি ভয়ঙ্কর ভাবে পড়বে, আবার কি হবে নতুন বটম, এইটা পুরোপুরি দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এপ্রিল মাসে কতটা পড়তে পারে শেয়ার বাজার, তারপরে কবে বাড়বে না বাড়বে, সব এখানে ইচ অ্যান্ড এভরি ভিডিওতে আছে। এই ভিডিওটা ভালো করে দেখবেন, আর একবার দেখবেন ডেট ওয়াইজ, কিন্তু এখন আপনার কাজে লাগবে যে কবে থেকে পড়া স্টার্ট হবে। কি বলেছিলাম, 2 এপ্রিল থেকে 15 এপ্রিল পড়া স্টার্ট হবে, 15 তারিখের পর বটম আউট হতে পারে, মে মাস থেকে আমাদের আস্তে আস্তে কনসলিডেট করে উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে, সেটা নেক্সট মান্থ আমরা ডিসকাস করবো। কিন্তু এটা টেকনিক্যালি বলেছিলাম, নিউজের ভিত্তিতে বলেছিলাম, যখন মার্কেট বাড়ছিল বলে প্রচুর লোক আমাকে অনেক বাজে বাজে কথা বলেছিল যে কেন আমি এরকম বলছি, সেটা কিছু রোস্টিং হিসাবে আমরা রোস্ট করার জন্য কিছু কমেন্ট আমরা নেবো আজকে, ঠিক আছে। যাই হোক, আজকের মূল টপিক হচ্ছে কথা মতো তো মার্কেট পড়ছে, অ্যান্ড ফিউচারে এরপরে কি হবে, মার্কেট কতটা আরো পড়বে, নাকি এখানেই লাস্ট বটম হবে 22,800 অব্দি। এই 22,800 সাপোর্ট আছে না, এটাতে কি হবে আপনারা জানেন। আমি টু সাইডেড সবার মতো বলি না, সেই সব চ্যানেলে আপনারা ভালো ভালো কমেন্ট করে যান, আমার চ্যানেলেই বাজে কমেন্ট করবেন কেন, বিকজ আমি ওয়ান সাইডেড বলি নিজের ইচ্ছা মতো। ওয়ান সাইডেড মানে কি, পড়লে বলবো পড়বে, বাড়লে বলবো বাড়বে, ওই দুভাবে বলবো যে এখানটা ব্রেক করলে উপরে যাবে, এটা ব্রেক করলে নিচে যাবো, সব আমি বলি না। এবার ট্রাম্পের পর চীন বা চায়না লাগালো 34% ট্যারিফ, এই কথাটা হচ্ছে ঠিক। এটা ইন্ডিয়ান মার্কেট আগের দিন বন্ধ হয়েছে, তারপরেই নিউজটা এসছে, ঠিক আছে। দুটো নিউজ আছে, যেটা একটা রেক্টিফিকেশন নিউজ আর একটা চায়নার নিউজ, দুটো আছে, প্লাস চার্ট খুলে টেকনিক্যালি আমরা পুরোপুরি দেখব। আচ্ছা, ফার্স্টে বলে দিই, ইউএস যে ট্যারিফটা বাড়ালো, যেটা আমাদের মতে 99% চান্স ছিল, বলেছিলাম যে কোনো নেগোসিয়েশন হবে না, কোনো ডিলে হবে না, দ্যাট ইজ ওয়াই আই মেড দ্য ভিডিও। ওর জন্যই আমি কিন্তু মার্চে ফার্স্টে ট্যারিফ আসার কথা ছিল, মার্চে কোনো ভিডিও বানাইনি বা ফেব্রুয়ারিতে বানাইনি, আমি মার্চের 18-20 তারিখ নাগাদ, 18-19 তারিখ নাগাদ ভিডিও বানিয়েছি যে এই 15 দিন পর থেকে মার্কেট আরো ডাউন যেতে পারে, এখন যা বাড়ছে বাড়ুক, এটা অ্যাডজাস্টমেন্টের জন্য বাড়ছে মার্কেটটা, চার্ট যখন খুলবে অ্যাডজাস্টমেন্টের জন্য বাড়ছে, পড়লে বাজে নিউজ আসলে ওই রেজিস্ট্যান্স থেকে নিয়ে আসবে। অ্যান্ড ট্রাম্প যেই ট্যারিফটা নিয়ে এসছে দেখতে পাচ্ছেন এখানে 22% যে ওভারঅল ট্যারিফ সারা পৃথিবীতে, তো এই অ্যাভারেজ ট্যারিফটা 2024-এ এসে এটা কবে লাস্ট ছিল জানেন, 112 বছর আগে, 112 বছরের সেঞ্চুরি, তার থেকেও বেশি হিস্ট্রি আবার রিপিট হলো। 1913, এখানেও কোথাও একটা হবে 1913, এখানে হবে হয়তো কোথাও। 1913 সালে লাস্ট ছিল 24%, 22-এর কাছাকাছি, 22 থেকে 24% ট্যারিফ ইউএসএ তে ছিল ওভারঅল। তারপরে আস্তে আস্তে ডাউন ট্রেন্ডটা কমেই গেছে, কিন্তু সেই আবার সেটা রিপিটেশন হলো 2025-এ। কোথায় 1913, কোথায় 2025? এখানে একটা ভাবার বিষয় হচ্ছে 1913-তে তখন ইউএস এর যে কারেন্সি ইউএস ডলার, যেটা রিজার্ভ কারেন্সি আমরা বলি, মানে ইন্ডিয়ান রুপি, আমরা চাইনিজ ইয়েন দিয়ে মাপি না, পাউন্ড দিয়ে মাপি না, আমরা বেশিরভাগ সবকিছু ডলারের দাম নির্ধারিত হয়। তো ইউএস ডলার হচ্ছে সব কান্ট্রির একটা রিজার্ভ কারেন্সি বলতে পারেন পুরো ওয়ার্ল্ডে। তো ইউএস ডলার তখন রিজার্ভ কারেন্সি ছিলও না, তখন কি ছিল নিচে কমেন্ট করুন কি ছিল। 5 সেকেন্ড দিচ্ছি, জানেন কি? 1 2 3 4 5। তখন ছিল, যদি জানেন ভেরি গুড, না জানলে জেনে নিন, পাউন্ড। তখন ছিল পাউন্ড। তো পাউন্ডের আগেনস্টে পুরোপুরি সবকিছু মাপা হতো, রিজার্ভ কারেন্সি ছিল, মানে বলে না যে মেন কারেন্সি। তো এই ইউএস হচ্ছে এখন রিজার্ভ কারেন্সি। তো এটা তো একটা হিস্টোরিক ব্যাপার স্যাপার আছে। তো এরপরে কি হতে পারে আমার ভার্ডিক্ট আমি সব পরে আমি বলবো, তার আগে বলে দিই, চায়না এর মধ্যেই ইন্ডিয়ান মার্কেট যাবে, যখন বন্ধ হলো শুক্রবার অনেকটা পড়লো, তারপরে আগে নিফটির দিকে যাব। নিফটি আমাদের 22,000, 23,000 ভেঙে 22,904-এ ক্লোজ করেছি। তো চায়না থেকে একটা নিউজ আসছে যে ইউএস এর উপর যেটুকু ট্যারিফ ছিল, 67% না কথা ছিল, যে যেন এক্সাক্ট নাম্বার অত মনে থাকে না, বাট যেটুকু ট্যারিফ ছিল তার উপর এক্সট্রা ইউএসএ যে প্রোডাক্টগুলো আছে ওর উপর 34% ট্যারিফ লাগিয়েছে চাইনিজ গভর্নমেন্ট, ঠিক আছে। ট্যারিফ
Day after Trump's tariff order, China hits back with 34% tariff on all US products, blocks 16 American entities. 16টা আমেরিকার যে এন্টিটি আছে মেন সেগুলো বন্ধ করেছে, অ্যান্ড বলতে পারেন 34% এক্সট্রা ট্যারিফের নিউজ এসছে, লাগানোর নিউজ এসছে। তো এইটা বলবেন এটা চায়নার নিউজ, চায়নার সাথে ইউএস এর, ইন্ডিয়ার কোনো কানেকশন নেই, বাট অবশ্যই আছে। কেন? বিকজ এইটা একটা শুরু হতে পারে একটা ওয়ার, যুদ্ধ। কিসের যুদ্ধ? ট্রেড ওয়ার, ওয়ার্ল্ড ট্রেড ওয়ার বা ট্যারিফ ওয়ার যেটাকে বলতে পারেন, ট্যারিফের যুদ্ধ। এই কান্ট্রি কমাবে, এই কান্ট্রি বাড়াবে, এই কান্ট্রি আবার বাড়িয়ে দেবে, এই করে একটা যুদ্ধ একটা সৃষ্টি হতে পারে, যেটা খুব নিউজ ওয়াইজ খুব একটা বাজে একটা সংকেত, ঠিক আছে। অ্যান্ড ইন্ডিয়ার যেটা আছে, ইন্ডিয়ার উপর কথা লাগিয়েছে, ইন্ডিয়ার উপর 26%, যেটা মানে আমরা জানতাম, সেটা 26 না, সেটা হবে 27%, যেটা যখন সাইন করছিল ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন ঠিকঠাক করে ক্যালকুলেশন এসছে 27%, নট 26, এটা 1% এমন কিছু না। এবার যাই হোক, তো এই যে জিনিসটা আছে, মার্কেট ফার্স্ট দিন কেন রিয়াক্ট করেনি? মার্কেট ভালো করে বুঝুন, মার্কেট রিয়াক্ট করেনি বিকজ কিছু কিছু স্টক আপ ছিল, যেমনি ফার্মা, টেক্সটাইল, এগুলো আপ ছিল। স্পেশালি এই জন্য স্মল ক্যাপ আর মিড ক্যাপ বেড়েছিল, বিকজ কি বেশি স্মল ক্যাপে টেক্সটাইলগুলো বেশি স্মল ক্যাপের মধ্যে আছে, ফার্মাগুলো 90% মেজরিটি মিড ক্যাপে আছে, জন্য ওই দুটো বেড়েছিল। নিফটি ভালোই পড়েছিল, কিন্তু ফার্মা, টেক্সটাইল এই দুটো বেড়েছিল। টেক্সটাইল বাড়ার পিছনে হচ্ছে ভেনিজুয়েলা অ্যান্ড বাংলাদেশ ডাইরেক্ট কম্পিটিটর, তাদের উপর বেশি ট্যারিফ লাগিয়েছে, তাই জন্য ইন্ডিয়ার থেকে বেশি এক্সপোর্ট হতে পারে। অ্যান্ড ফার্মার উপর কোনো ট্যারিফ লাগায়নি। কিন্তু তারপরেই একটা প্রেস কনফারেন্সে একটা জার্নালিস্টকে বলেছে ট্রাম্প যে আচ্ছা ফার্মারের উপর ভুলে গেছিলাম, ফার্মার উপর ঠিক আছে, দেখছি হয়তো লাগাবো। এইটার জন্য পরের দিন ফার্মা ইন্ডেক্সও ডাউন, পুরো ডাউন, অ্যান্ড নিফটি ওই জন্য ধারাম করে পড়ে গেছে। স্মল ক্যাপ মিড ক্যাপ তো 3-4% পুরোপুরি ডাউন হয়ে গেছে। আগের দিন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, বাই দ্য ওয়ে নিচে লিঙ্ক দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্টে, যদি টেলিগ্রামে এখন অ্যাক্টিভ না থাকেন নিচে সব থেকে আগে ভিডিওর লিঙ্ক পাবেন, যে কি ভিডিও আসছে না আসছে সব কিছু আপডেট হয়, সব কিছু নিউজ আপডেট হয়, নিচে ফ্রি অফ কস্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন। তো এটা যে হলো, এবারে আমাদের কি ভয় পাওয়া উচিত না, কমেন্টে আমরা পড়ে আসছি, ঠিক আছে। তার আগে এই যে আমি যে বলেছিলাম না, আমি যে বলছিলাম যে আমি কিছুদিন আগে, দেখুন আপনাদের না এই জিনিসগুলো বোঝা দরকার, যে কবে কি বলেছি না বলেছি, যাতে আপনাদেরও একটা কে ঠিক কার ভিডিও দেখবেন কে ভুল, আপনাদের জন্য ভালো হবে। আপনারা যদি বুঝতে না পারেন, স্পেশালি নিউ ভিউয়ার যারা হন, এই ভিডিওটার একটা সামারাইজড ওয়ে যে কি বলেছিলাম যখন মার্কেট বাড়ছিল, তখন এর জিনিসটা একবার একটু ভিডিওতে জাস্ট 30 সেকেন্ড আমি চালিয়ে দেবো। ভিডিওটা আমি এডিটরকে বলবো এখানে প্লেস করতে। মার্কেট 2 এপ্রিলের পর একটা পড়বে, মার্কেট টু ফল আফটার 2nd এপ্রিল। 2nd এপ্রিল টু 15th এপ্রিল উইল বি দ্য ক্রুশিয়াল ডেজ ফর দ্য মার্কেট। একটা একটা করে সব বোঝাচ্ছি। 9th to 27th এপ্রিল ক্যান বি দ্য মার্কেট বটম হিয়ার, অ্যান্ড মে 15th to June 15th এর মধ্যে মার্কেট রিভার্সাল উইল স্টার্ট, মার্কেট উইল রিকভার। এটা মানে কি? মার্কেট আমার মতে 2 এপ্রিলের পর 99% চান্স পড়বে, না পড়লে আমি বলছি তো আরও ভালো, ঠিক আছে, আরও বাড়বে, খুব ভালো। কিন্তু আমার মতে লাস্ট যে একটা ডিপ যাবে, এই যে এরম হয়েছে না মার্কেট, এখান থেকে এইটুকু আছে, সব থেকে বেশি ডিপ এখানে যাবে, 21,000-এর ঘরে যেতে পারে, ঠিক আছে। 2nd এপ্রিল থেকে 15th এপ্রিল ক্রুশিয়াল ডেজ। এই লামসাম কেন বন্ধ রেখেছি ক্লায়েন্টদের? বিকজ এইখানে আমি লামসামটা করাবো বলে, বিকজ মার্কেট যদি পড়ে এখানে পড়ে, কেন পড়বে আসছি, 1 মিনিটের মধ্যেই আসবো। 9th এপ্রিল টু 27th এপ্রিল হয়তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের বটম, যেটা বলছি না যে কখন বটম ক্রিয়েট হবে, এইটাই হয়তো বটম ক্রিয়েট হবে এইখানের মধ্যে, হয়তো 2nd উইক অফ এপ্রিল থেকে 3rd উইক অফ এপ্রিলের মধ্যে বটম স্টার্ট হবে, অ্যান্ড ফার্স্ট উইক থেকে আস্তে আস্তে ডাউন হওয়া স্টার্ট হবে। আর মে 15 থেকে জুন 15 মধ্যে মার্কেটটা আবার সাইডওয়েজ বা বাড়া শুরু হয়, মানে ওখান থেকে পড়বে না, ওখান থেকে আস্তে আস্তে বাড়া শুরু হবে। তার সাথে বলে দিই মার্কেটে আমার কি মনে হচ্ছে, এই মার্চের মধ্যে যে থার্ড উইক অফ মার্চ পুরো বুলিশ থাকবে, মানে শুধু বাড়বে, নামার কোনো ইয়ে নেই। 3rd উইক অফ মার্চ, 4th উইক অফ মার্চ হয়তো বেশি বাড়বে না, বাট সাইডওয়েজ টু আপ ট্রেন্ড যাবে, সাইডওয়েজ আপ ট্রেন্ড, বেশি ডাউন যাবে না। তো দেখে নিলেন পুরো ডেট ওয়াইজ আমি বলে দিয়েছি, হয়তো ডেটটা এদিক ওদিক হতে পারে, বাট আমি বলেছি 2nd এপ্রিল থেকে 15th এপ্রিলে ডাউনটা স্টার্ট হবে, যেটা স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড বটমটা হবে 15 থেকে 27-এর মধ্যে। 10-15 দিন এদিক ওদিক হতে পারে, বাট এটা আমার
এটা আমার বলতে পারেন অ্যানালিসিস। এবার দেখুন অ্যানালিসিস ভুলও হয়, ঠিকও হয়, 95% ঠিক হয়, এবারও ঠিক হয়েছে। অ্যানালিসিস আর রেকমেন্ডেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। লোকে ভেবে নিয়েছে আমি রেকমেন্ড করছি। এটা রেকমেন্ড মানে কি, যে আমি বলছি এটা করুন, ডাউন যাবেই যাবে, না আপনাকেও পুট কিনতে বলছি। আমি তো আপনাকে কিছু বলছি না, আপনার পছন্দ না হবে আপনি কল কিনুন, কল কিনলে স্টপ লস হিট হয়ে যেত, ডাউন যেত। বাট আপনার যদি মনে হয় যে আপনি আমার আগেনস্টে যাবেন, আপনার মনে হচ্ছে যে ডাউন যাবে না, তাহলে আপনি কল কিনুন। আমি তো রেকমেন্ড করছি না, এটা আমার অ্যানালিসিস। অ্যানালিসিস আমার মতো হয়, আপনার সাথে আমার কিছু নেই। অ্যান্ড এরপরে একটা জিনিস বলেছিলাম, সেটা আমি চার্টে গিয়ে দেখাবো। চার্টেতে যেতেই হবে, তো চার্টে আমি একবার খুলে দিই। তো চার্টে যেতে যেতে একটা জিনিস বলেছিলাম যে ট্রাম্প হয়তো রেসিপ্রোকাল ট্যারিফ মানে কি 52% ইন্ডিয়া লাগায়, তো রেসিপ্রোকাল মানে 52% ইউএসএ লাগাবে। আমার মতে 15 to 20%ই রেসিপ্রোকাল ট্যারিফ হওয়ার কথা ছিল, অ্যাকর্ডিং টু সাম সোর্সেস যেখান থেকে জেনে আমি বলছি। সেটা 27%ই লাগিয়েছে। তো আমি কখনো বলিনি 52% লাগাবে, আমি জানতাম হয়তো আমার মতে 20% হয়তো লাগাবে, বাট লাগিয়েছে 27%। সেটারও একটা 30 সেকেন্ডস ক্লিপ এখানে লাগিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে, তখন যখনই বললো তখন থেকে একটা মেসেজ পড়লো, বিকজ নেগেটিভ নিউজ। ধরুন আমি মনে করলাম ধরুন 15 to 20% ট্যারিফ লাগালো ইন্ডিয়ার উপর, আমি অল ওভার বলছি। তো এটা খুব নেগেটিভ নিউজ। আই হোপ ইটস ক্লিয়ার। লাস্ট একটা ক্লিপ লাগানো আছে, যেটা হচ্ছে এই যে শুটিং স্টার যে হয়েছে, শুটিং স্টার নেগেটিভ আপ ট্রেন্ডে, তারপরে রেড কনফার্মেশন দিয়েছে, এইটার একটা কনফার্মেশন, প্লাস এই যে গ্যাপ 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 করে গেছে, যে আমি কি বললাম গ্যাপ ফিল করতেই হবে, এত বড় বেড়েছে, 83 অ্যাঙ্গেলে বেড়েছে, অ্যান্ড যে যেমন বাড়ে সেরকম পড়বে। তো গ্যাপ ক্রিয়েট তিনটে হয়েছে, তিনখানা মানে 22,500 অব্দি গ্যাপ ক্রিয়েট, এটা ফুলফিল হবে। তার মধ্যে দুটো গ্যাপ ফুল হয়ে গেছে, একটা ফুল হয়ে গেছে আর একটা ফিল আগের দিনই শুক্রবারই হয়েছে। এটার ক্লিপটা একবার দেখে নিন, যেটা নেক্সট ভিডিওতে ছিল, মানে এই ভিডিওটাই ছিল। আপনাদের সব ভিডিও আপনাদের সামনে থাকে, দেখে নিন। 8 দিন আগেই বলেছিলাম, অনলি 8 days ago এই ভিডিওটা আছে, গ্যাপ ফিলের ব্যাপারটা। তো আপনারা এটা ক্লিপটা দেখে নিন। বাট এইটার কথা যদি আমাকে বলতে হয়, এইটা গ্যাপের কথা বলছেন, তাহলে এই গ্যাপের কথা কেন বলছেন না? মার্কেট একটুখানি বাড়লো, আপনাদেরও ডাউন থেকে আপসাইড হয়ে গেলেন আপনারা। তাহলে এখানে তো একটা গ্যাপ আছে, দুটো গ্যাপ আছে, প্রত্যেকদিন গ্যাপ আপ করে বেড়েছে, তিনটে গ্যাপ আছে। এই তিনখানা গ্যাপ তো ফিল করতেই আসবে, ছোট ছোট গ্যাপ তো ফিল করবেই, তিনটে গ্যাপ তো ফিল করবেই। নামার সময় এই গ্যাপটা এখানে ফিল করে দিয়েছে, এই গ্যাপটা দেখুন উঠে ঠিক ফিল করে দিয়েছে। তো এবার এটা গ্যাপটা ফিল করতে গেলে তো আপনার নামতেই হবে। এটাকে কনফার্মেশন করেছে পরের দিন, কনফিউশন বাইং হবে না সেলিং হবে, সেদিনকে আটকে গেল। সেকেন্ড দিনটা দেখার বিষয় যে বাইং হচ্ছে কি সেলিং হচ্ছে। সেকেন্ড দিন আবার সেলিং হয়েছে, এটা আমার মতে খুবই একটা বিয়ারিশ সাইন। মানে এখান থেকে মার্কেট যেখান থেকে এসেছিল অ্যাটলিস্ট এইখান অব্দি তো আসা উচিত, এই অব্দি আসুক, তারপরে আমি নেক্সট অ্যানালাইজ করবো। তো ক্লিয়ার? হাওয়ায় হাওয়ায় কথা বলি না, ওয়ান সাইডেড ডিরেকশন বলি। যাদের রিয়েলিটির সঙ্গে বাঁচার ইচ্ছা তারা আমার চ্যানেল দেখবেন, বাকি ভিউয়ারদের আমি অ্যাট্রাক্ট করতে চাই না, আমার দরকার নেই। তারা অনলি সারা জীবন হই 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 করে যাবে, নিজে কোনোদিন লাইফে কিছু করতে পারবে না, জাস্ট ওই করে যাবে। ঠিক আছে, আমার চাই সিরিয়াস অডিয়েন্স যারা লাইফে কিছু করতে চায়, যারা স্টক মার্কেট থেকে সাকসেসফুল হতে চায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, নিজেকে এক্সপার্ট পন্ডিত মনে করলে কারোর চ্যানেলই দেখা উচিত না। আচ্ছা, এইবারে আমার মতে এখান থেকে কি হবে, অনেকে বলতে পারেন দুটো জিনিস। একটা হচ্ছে এখান থেকে একটা একটা কমেন্টও এসেছিল যে একটা হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ফর্ম হচ্ছে, যে এরকম শোল্ডার হেড আবার শোল্ডার যদি ফর্ম হয়। আর একটা হচ্ছে এখানে যদি একটা ট্রেন লাইন যদি কেউ টানে, ট্রেন লাইন যদি কেউ টানে, এক মিনিট, যদি এখানে কেউ ট্রেন লাইন মতো টানে এরকম, তো আমার মতে এই যে আনেওয়ালে সপ্তাহ আসছে, আনেওয়ালে যে সপ্তাহ আসছে সেইটাতে আরো ডাউন যেতে পারেন, এই গ্যাপটাও ফিল হতে পারে। এসব কিচ্ছু রেসপেক্ট করবে, কিচ্ছু রেসপেক্ট করবে না। আপনাদের যে কথা ছিল না মার্কেট বাড়বে, আপনার ওর জন্যই হচ্ছে, আরো ভেবে রাখুন, কিচ্ছু রেসপেক্ট করবে না। কেন রেসপেক্ট করবে না? গ্যাপটাকে ফিল করতে আসতেই হবে। বাজারে ভালো নিউজই নেই, শুধু খারাপ নিউজই আছে। একদম বেসিক্সের উপর চলে যাচ্ছি আমি আজকে। খারাপ নিউজ আছে, ট্যারিফ ওয়ার হচ্ছে, চায়না ট্যারিফ বাড়াচ্ছে, ইউএস বলছে আরো বাড়িয়ে দেবে, ফার্মার উপর আরো বাড়িয়ে দেবে, পুরোপুরি এখন আবার আনসার্টেনিতে মার্কেট ভুগছে, আনসার্টেনিটি। তো তাই জন্য মার্কেট এখান থেকে 22,500 অব্দি যেতে বাধ্য নেক্সট উইকে, মানে সোম থেকে শুক্রর মধ্যে। খুব ভালো যদি আমার অ্যানালিসিস হয় তাহলে দেখবেন সোমবারই চলে গেছে বা মঙ্গলবার চলে গেছে ম্যাক্সিমাম, হয়তো 22,400 22,500তে খুব ভালো যদি আমার অ্যানালিসিস হয় আবার, তাহলে সোমবার বা মঙ্গলবারই চলে গেছে। টেকনিক্যালি আমি বললাম, ঠিক আছে, এখান থেকে সোমবার বা মঙ্গলবারই চলে গেছে। সকাল সকাল হয়তো একটা গ্যাপ ডাউনও দিয়ে দিল, শুরুই হলে 22,300 22,400 22,500 থেকে। ঠিক আছে, তো এরকম হলে হতে পারে। এরপর যে ডাউনটা হবে এটা হয়তো
দেখুন আমি কি বলেছিলাম আগের ভিডিওতে, 22,500 বা কিছু ব্রেক করুক, তারপরে আমি নেক্সট লো বানাবে না তার উপর আমি ডিসকাস করবো তারপরে। এখন আমি কিছু ডিসকাস করতে ইন্টারেস্টেড না, আগে এটা হোক, হওয়ার পরে উইল ডিসকাস যে বটম কবে কি হবে, ওটা তো আমার 2 সপ্তাহ ভিডিও আগে আমার মতে পুরোপুরি বলা আছে। সেখানে যদি বটম হয় কোথায় আমাদের কি করতে পারে, ক্লায়েন্টসদের একটা বেস্ট বেনিফিট, আমাদের আন্ডারে যে মিউচুয়াল ফান্ড ওয়ালা ক্লায়েন্টস আছে তারা ইচ অ্যান্ড এভরি ডেটা আগে থেকে জানতো, সবাইকে স্টপ করে দিয়েছিলাম অ্যান্ড তাদেরকে বাইং এইবার করাবো, উপরে না। প্যানিক করছিল ওরা, দাদা মার্কেট বাড়ছে কি করবো, সবাইকে স্টপ করিয়েছি কিনা নিচে কমেন্ট করবেন। উপরে না, নিচের বাইং করাবো, নিচে নিচে আগে থেকে আমরা সতর্ক থাকি, ঠিক আছে? 2 বছর আগেরটা ভেবে চলি। স্টকের অবস্থা দেখুন কি হয়েছে, সব অবস্থা দেখুন, সব স্টকের র্যান্ডামলি স্টক আছে খোলা, 3%, 5%, 10%, 6%, 8%, 20% করে একটা স্টক এরকম ডাউন, ঠিক আছে? তো এখান থেকে আমার আজকের ভিডিওর ভার্ডিক্ট যে এখান থেকে ভয়ঙ্করভাবে কি আরো পড়বে, টিএনসিটি জিএস পড়তে পারে। নেক্সট উইকটা খুব ক্রুশাল, নেক্সট উইক হয়তো প্রথম 2 দিনই খুব ভালো পড়ে গেল। আচ্ছা, তো এরকম যদি আপনার ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনার লস, আপনার 2 সাইডের ভিডিও দেখবেন, আমার ভিডিওতে 1 সাইডেড কমেন্ট্রি হয়, তো আপনি এটা সবসময় দেখলে আপনার ফায়দা। কিছু কিছু আমি সেই ভিডিওটা থেকে 2 এপ্রিল যে মার্কেট পড়বো এই ভিডিওটা থেকে কমেন্ট পড়বো, যারা আমার ওয়েল উইশার, যারা আমার অ্যানালিসিস জানেন অনেক অনেক বছর ধরে, তারা নিচে এদেরকে একটা জবাব দিতে হবে। আপনাদের কি মনে হয়? একটু মানে আমি তো হাসছিলাম শুনে। ইনি লিখছে দূর কিছুই হবে না, ভাট বকে। আপনার মনে হয় স্টপ লস হিট হয়ে গেছে এখন, ভেরি গুড। দেখুন লস হলে আপনারই হবে। আমি অ্যানালিসিস করেছিলাম, আপনার মনে হতেই পারে আমার সাথে না মিল খেতেই পারে, উপরে যেতেই পারে। কে ভাট বকছিল কমেন্টে সেটা এখন নিজে থেকে দেখে নিন। কিছু কিছু কমেন্ট নিয়েছি, কয়েকটা কমেন্টে নিতেও পারিনি, সেগুলো আমার কাছে ইউটিউব তাহলে আমার ভিডিও ব্যান করে দেবে, এত অ্যাবিউসিভ। এটা আমার দোষ হচ্ছে একটাই যে আমি আমি বলেছি যে 1 সাইডেড কমেন্ট্রি করি, যদি 2 সাইডে বলতাম তাহলে ভালো হতো হয়তো। মার্কেট ধরে নিয়েছে সব খারাপ হবে, তাই মার্কেট 3 দিন আগের কমেন্ট ছিল ওটা, যখন মার্কেট পড়েনি তখন, তাই মার্কেট, আমার মনে হয় মার্কেট বেশি পড়বে না, উল্টো হতে পারে। ট্রাম্প যদি একটু কিছু ভালো বলে দেয় মার্কেট এখান থেকে উঠবে, আবার ট্রাম্প অত ভালো লোক নয় যে উঠবে, তো মার্কেটকে এখান থেকে পড়তেই হবে। হয়তো নেক্সট দিনে আমি করলাম, সোমবার বা মঙ্গলের মধ্যে দেখলাম আর 400-500 পয়েন্ট পড়ে গেল। এবারে এই কমেন্টটা আমার খুব পছন্দ, কেন এটা নিজের পার্সপেক্টিভ। নাম হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইমেল আইডি শঙ্খদীপ ভুনিয়া, ঠিক আছে? এই কমেন্টটা পছন্দ কেন? এখানে কোনো অ্যাবিউসিভ কিছু বা কিছু এক্সট্রা কিছু লেখা নেই, এটা নিজের পার্সপেক্টিভ। মার্কেট এনার মধ্যে উঠতে পারে, তো উনি ওনার পার্সপেক্টিভ লিখেছে। এরম কমেন্ট করলে আমি আমার এগেনস্টে যদি কেউ যান, আই এম হ্যাপি, ভেরি হ্যাপি উইথ হিম, যে ইনি কমেন্ট করেছেন, এনার নিজস্ব একটা পার্সপেক্টিভ আছে, আমার আগেনস্টে হলেও বাকি নিজস্ব একটা পার্সপেক্টিভ আছে, কোনো আলতু ফালতু কথা নেই, ঠিক আছে? নেক্সট লিখেছে, আই হ্যাভ কমেন্টেড অন ইয়ার প্রিভিয়াস ভিডিওস দ্যাট প্রবাবলি নিফটি ইজ ফর্মিং। আচ্ছা, এই কমেন্টটাও ভালো, খুব এই কমেন্টটাও খুব ভালো, যে নিজের পার্সপেক্টিভ। নিফটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ফর্ম করছে, যেখানে লেফট শোল্ডারটা 23,050 থেকে 100 লেভেলে আছে, রাইট শোল্ডারটা 23,200 লেভেলে আছে, মেবি 23,100 থেকে 22,950 লেভেলে অবধি আসতে পারে। মানে ওনার মতে জিনিসটা কি বলতে চাইছেন, ওনার মতে এই জিনিসটা হয়তো হতে পারে। যে কমেন্ট এসছে হলে খুব ভালো, কোনো অসুবিধা নেই, বাট এরম কমেন্ট আমি খুব রেসপেক্ট করি, যে আপনারা অ্যানালিসিস করেন চার্ট খুলে। এইটা হচ্ছে আপনার লেফট শোল্ডার, এইটা হচ্ছে হেড, অ্যান্ড এটা হচ্ছে আপনার রাইট শোল্ডার। এখনো আপনাকে 950 মানে আপনার থেকে ব্রেক হয়ে গেছে, অ্যানালিসিস ভুল হয়েছে সেটা বলবো না, 50 পয়েন্টের আমি মার্জিন রাখি সবসময়, 50-100 পয়েন্টের মার্জিন রাখি। আপনার মধ্যে এখনো আছে জিনিসটা, অ্যানালিসিস আছে, যদি 800 ব্রেক করে আপনার অ্যানালিসিস ভুল হয়ে যাবে, আপনি জানেন, বিকজ এটাই হচ্ছে লাস্ট, এই যে এই পয়েন্টটাই হচ্ছে লাস্ট। এই পয়েন্টটা ব্রেক করলে তো কোনো কিছু আর শোল্ডারের সাথে ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে? দেখা যাক কি হয় না হয়। আচ্ছা, নেক্সট কমেন্ট ইজ, 2 এপ্রিল থেকে আপনি পতন হবেন 7 দিন এগো, 7 days এগো, পার্থ সারথী দত্ত 9905। আমি কমেন্টও করেছি এখানে, এনি কমেন্টস নাও, এখন কিছু আমি একটা জিনিস দেখলাম, কমেন্ট বক্স না এখন পুরো চুপ হয়ে গেছে। মানে যদি মার্কেটে যদি বাড়তো না, 200 পয়েন্টে বাড়তো, অজস্র কমেন্ট হয়তো এতো। মানে আমি এরকমই রিস্কি কমেন্ট্রি করতে পছন্দ করি, কেন? বিকজ আমি জানি যদি আমার অ্যানালিসিস ভুল হয় আমার সাবস্ক্রাইবার বেস কমে যেতে পারে বা আমার ভিউয়ার কমে যেতে পারে। তো আমি কনফিডেন্ট হয়ে, যখন আমি কনফিডেন্ট হই তখনই কোনো স্টকস বা আমি কোনো ম্যাক্রো ইকোনমিক্সের ব্যাপারে বলি যে মার্কেট কি হতে পারে না হতে পারে। কই আমি তো পতন হলাম না, মার্কেট তো হলো, মার্কেট তো পতন হয়েছে আপনারা জানেন। তো বলছে 2 এপ্রিল থেকে আমার নাকি পতন হবে। আজকে হচ্ছে
4 না 5 এপ্রিল, যাই হোক 5 তারিখ মনে হয়। তো এখন তো আমি ঠিকঠাকই আছি। তোমার 2027 থেকে 28-এর অ্যানালিসিস মেক সেন্স, এখান থেকে ভালো কমেন্ট শুরু হয়েছে, পিক আপ। তো কারণ ইউএস যেদিকে যাচ্ছে ট্যারিফ করে রিসেশনের দিকে যাবেই, আর গ্লোবাল ইকোনমি ইউএস এর অনেকটা ডিপেন্ড করে, অবশ্যই এখনো অবধি ডিপেন্ড করে, ফিউচারে হয়তো গ্লোবাল ইকোনমি ইউএস এর উপর নাও ডিপেন্ড করতে পারে ডিউ টু ডি ডলারাইজেশন এফেক্ট, ঠিক আছে। ইন্ডিয়ান সার্ভিস সেক্টরে ইউএস এর ইন্ডিপেন্ডেন্ট অনেক বেশি, আর হচ্ছে বেশি জবও ইউএসএ কোম্পানি বা ফান্ডেড বাই ইউএসএ কোম্পানি, সেক্ষেত্রে মনে হচ্ছে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস আসবে। 2023 সাল থেকে বলে আসছি, একটাই ডেট, যারা যারা আমাকে 2 বছর আগে থেকে দেখছেন, 2027-এ মার্কেট ক্র্যাশ আসবে, গ্লোবাল আসবে। ইন্ডিয়ান মার্কেটও ক্র্যাশ করবে, হয়তো ইন্ডিয়ান মার্কেট 28 সালে ক্র্যাশ করতে পারে, বাট গ্লোবালি শুরু হবে 2027-এ। কেন? আমার অ্যান্সার রিজনটা বলেছি, রিসেশন। আই ক্যান বি রং, বোল্ড প্রেডিকশন আমি আবার আছে করছি, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু এখানে আমি করি না, আমি টেকনিক্যালি বলি, এইসব দেখে বলি। কেন? ধরুন ট্যারিফ লাগালো ইন্ডিয়ার উপরই আমি বলছি। তো ইন্ডিয়া ধরুন ইউএসকে আগে একটা জিনিস 105 টাকায় তৈরি করতে, এখন ট্যারিফ লাগিয়ে জিনিসের দামটা বাড়িয়ে দিল, ইউএসএ তো পৌঁছাবে, এখন ধরুন বিক্রি হবে সেই জিনিসটা 130 টাকা, উদাহরণ দিচ্ছি, কত ক্যালকুলেশনে যাচ্ছি না। 130 টাকাটা কাকে কিনতে হবে? ইউএস এর মানুষকেই কিনতে হবে। ইউএস এর মানুষকে কিনতে হবে মানে কি? এটা কি বাড়লো? দাম বাড়াটাকে ইংলিশে এক কথায় ফিনান্সিয়াল টার্মে বলে ইনফ্লেশন হলে আমরা কি জানি, গোল্ড পাশে রিজার্ভ রেখে কিছু করে না, বাড়ে হচ্ছে মানি প্রিন্টিং। তো মানি প্রিন্টিং মানে আগেন আনা, মানে আরো ইনফ্লেশন। এরপরে হয়তো দুখানা কি করবে, পরপর বলে দিচ্ছি, দুখানা হচ্ছে ফেড ফান্ড রেট কাট করবে, রেট কাট দুটো করে দিল সামলে নেওয়ার জন্য ইনফ্লেশন। যেই লাস্টের দুটো রেট কাট হবে, ইকোনমিক স্লোডাউন আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। ইকোনমিক স্লোডাউন হওয়ার পরে তারপরে আস্তে আস্তে রিসেশন আসবে, যখন লোকে চাকরি হারাবে, সবকিছু হারাবে। এরকম করে জিনিসটা সাইকেলটা পুরোপুরি চলে। 2008-এও যে জিনিসটা হয়েছিল বলতে পারেন, ঠিক আছে। তো বেশি আরো যদি জানতে চান, তাহলে আমার আগের কোন ভিডিওতে আপনি রেফারেন্স পাবেন এই জিনিসটা, আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা 6 মাস 8 মাস 1 বছর আগে হয়তো আমি বলেছিলাম, বলে দিচ্ছি আপনাকে সবাইকে, যারা যারা আগের ভিডিও দেখেননি আমার। এখানে অজস্র অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, ভিডিওতে ক্লিক করবেন, পরপর ভিডিও আপনারা পেয়ে যাবেন। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এসডব্লিউপি, এসটিপি, আপনার অবর্তমানে মিউচুয়াল ফান্ডের টাকা নমিনি আদেও পাবে তো ঠিকঠাক করে? বিকজ গ্রো অ্যাপ, আপস্টক্স, এগুলো তো ফোন করে কোনোদিন জানায় না কি প্রসেস, এগুলো আপনাদের জানতেই হবে, এগুলো আপনারা জানবেন। 10% কারেকশন সুন, আই গেস না, এই ভিডিওটা না, এখানে একটা ভিডিও ছিল, দেখুন রিসেশন এই সামনে, এই ভিডিওটা হতে পারে, বা এখানে এরকম ভিডিও ছিল, ওই ভিডিওটাই হবে, এই ভিডিওটা ভালো করে দেখবেন, এই ভিডিওটা, ঠিক আছে। 9 মান্থস এগো 11K ভিউজ, 2008 সালের থেকেও বেশি মার্কেট হয়তো পড়বে কিনা, এই ভিডিওটা দেখবেন, মার্কেট ক্র্যাশ হবে কিনা রিসেশনের জন্য। আরো অনেক ভিডিও আছে, আমি ভিতরে ঢুকে দেখতে হবে। এই ভিডিওটা দেখতে পারেন, হয়তো লং টার্মের জন্য 27 সালের জন্য কিছু ছিল, মাঝে মাঝে অনেক কিছুই বলেছি আমি, এই ভিডিওটাও দেখতে পারেন, ঠিক আছে। এই ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে বুঝে যাবেন যে হয়তো রিসেশন আসতে পারে কি পারে না। এর সাথে সাথে আমি যদি বলি, গ্লোবাল মার্কেট যে এপ্রিল মাসে যে ডাউন হবে, সেটা তো বুঝলাম। ইন্ডিয়ান মার্কেটে কি হচ্ছে, গ্লোবাল মার্কেটে কি চলছে? গ্লোবাল মার্কেট আমি যদি এখানে সার্চ করি ডাও জোন্স যদি সার্চ করি আমেরিকার, তাহলে এখানে দেখতে পাবেন 5% ডাউন একদিনে, আগের দিনই, লাস্ট 5 দিনে 7% ডাউন। এখানে একটা ডাউন হয়েছে 5%, আবার এখানে 5% ডাউন হয়েছে। এখান থেকে বেড়েছিল বলে 7% অ্যাডজাস্টেড দেখাচ্ছে, ঠিক আছে। এবার আপনি এখানে যদি দেখুন যে ন্যাসড্যাক মানে টেকনোলজির কোম্পানি যেগুলো থাকে, ন্যাসড্যাক একটা ন্যাসড্যাক ইন্ডেক্স, তাহলে এখানে 6% অলমোস্ট ডাউন গেছে। অ্যাপেল পড়া শুরু হয়েছে শুধু, ঠিক আছে। ন্যাসড্যাক একদিনে 6%, 5 দিনের মধ্যে 8.5%-এর বেশি ডাউন হয়ে গেছে। সব এপ্রিল মাসেই সম্ভব। অ্যান্ড পড়া শুরু হয়েছে কবে থেকে? 2 এপ্রিল থেকেই,
ঠিক আছে, 2 এপ্রিল থেকে। আচ্ছা, এইবারে নেক্সট কমেন্টে একবার চলে যাব। কিসের উপর ভিডিও চাই, যদি কোনো নিচে কমেন্ট থাকে যে কেমন লাগে আমাদের ভিডিও বগেরা, আপনার নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড আছে, 10 লাখ ইনভেস্ট আছে, যেটা 1.5 লাখ লস চলছে। ভেরি গুড। এটা কতদিনের প্রফিট আসতে পারে, আর এই ফান্ডটি কেমন হয় 5 ইয়ার্স টাইমের জন্য? যদি দুটো জিনিস বলার আছে, একটা জিনিস হচ্ছে প্রথমত 5 বছরের জন্য কোনো ইনভেস্টমেন্ট করবেন না, বিকজ আনেওয়ালে 5 বছর হয়তো একটু কঠিন সময় স্টক মার্কেটের জন্য আসতে পারে, যদি খুব নলেজ না থাকে, যদি ঠিকঠাক সময় আপনি ডেট ফান্ডে বা ওভারনাইট ফান্ডে ট্রান্সফার না করেন ফান্ডগুলো, তাহলে মার্কেট ওই একটু বাড়বে আবার পড়বে, একটু বাড়বে আবার পড়বে, এইরকম জিনিসটা হয়তো হতে পারে। ঠিক আছে, যদি রিসেশন আসে 27-28 সালে, তাহলে খুব বাজে সময় আসছে। তো 5 বছর মানে 2030 অব্দি সময় আপনারা একটুখানি সতর্ক থেকে ইনভেস্ট করবেন। একটা ভালো অ্যাডভাইজারের গাইডেন্স নিন, যে সত্যি এরকম করে গাইডেন্স দিতে পারবে, তাহলে কি অ্যাটলিস্ট মার্কেট পড়ার আগে যদি কেউ বলে, তাহলে সেটাকে শিফট করে এফডি বা ডেট ফান্ড, যেটা বাড়তেই থাকে, মার্কেট পড়লেও কমে না, সেই ফান্ডে ইনভেস্ট করলে কি হবে, টাকাটা পড়ার থেকে বেঁচে যায়। মেজর ক্র্যাশের কথা বলছি, 10-20%-এর 15%-এর ডাউনের কথা আমি বলছি না। ওগুলো করতে হয় যখন 30%, 25%, 40% ডাউনের একটা সংকেত থাকে, রিসেশনের কথা বলছি। তো 5 ইয়ার্সের টাইমের জন্য কোনোদিন স্টক মার্কেটে আসবেন না। অ্যান্ড নেক্সট কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ, যদি আপনার বয়স থাকে ধরুন 60-65 অ্যাবাভ, ঠিক আছে, কিন্তু লার্জ অ্যান্ড মিড ক্যাপের অন্য এএমসিতে গেলে বেস্ট হতো, বিকজ কোয়ান্টে যে ফ্রন্ট রানিং এর কেস হয়েছে, তারপরে পুরোপুরি এএমসি পুরোপুরি ধসে গেছে, মানে কোয়ান্টের একটা ফান্ডেরও রিটার্ন নেই, আপনারা নিজে নিজে দেখতে পারেন। হয়তো এটা উঠতে অনেকটা সময় লাগবে, 5 ইয়ার্স পরে এরকম হতে পারে, ধরুন 10 লাখটা রিকভার হয়ে গেল, 10টা 15 লাখ হলো, বাট যখন টাকাটা তুলতে যাবেন ধরুন 2029 সাল 30 সাল, তখন আবার ধরুন 12 লাখে নেমে গেল, বা সেটাই আবার 10 লাখে নেমে গেল, এটাও পসিবল। তাই জন্য বলি, যখনই মার্কেটটা বাড়ছে অ্যান্ড যেখান থেকে একটা মনে হচ্ছে বাজে সংকেত বা বাজে নিউজ আসছে না, তখন ডেট ফান্ডে শিফট করে নেবেন। তাহলে কি 15টা 15ই থাকলো, মার্কেট পড়লো আবার সেটা ইকুইটিতে ইনভেস্ট করে দিলাম, আবার মার্কেট বললো 15টা 18 লাখ হয়ে গেল, বটন নাহলে এটা 15টা 10-এ নেমে যাবে। এগুলো একটুখানি মাথায় লাগে, নিজে থেকে করলে হবে না, এগুলো সব সময় করতে হবে, অ্যানালিসিসের মধ্যে থাকতে হবে। আচ্ছা, অ্যানালিসিসের মধ্যে থাকতে হবে। একটা কমেন্টও এসেছিল 3 দিন আগে, মার্কেট ডাউন হওয়ার আগে, অ্যান্ড সেটা আপনাদেরকেও বলি, এখান থেকে একটা শিখ আমরা পাবো, যে আমাকে লিখেছে আগে পড়াশোনা করো, আমি তো পড়াশোনা করেই বলেছি, কিন্তু আপনাদেরকে বলি, যেদিনকার পড়াশোনা করা শেষ মার্কেটে, সেদিনকার প্রফিট নেওয়া শেষ। আমি ডেলিকার মার্কেটে আর&ডি বা রিসার্চের মধ্যে থাকি, আমি আমার টিম স্টাফরা পুরোপুরি ডেডিকেটেড, পুরোপুরি আমরা রিসার্চ করি যে মার্কেটে 2 বছর আগে অবধি কি হতে পারে, সামনে যে কি হতে পারে, আপনাদের জন্য বেটারমেন্ট কি আমি প্রডিউস করতে পারি কন্টেন্ট, যেখান থেকে আপনারা সতর্ক হতে পারেন। হলো না হলে পরের ব্যাপার, সতর্ক হয়ে গেলেন, সেই হিসাবে কিছু একটা ডিসিশন নিতে পারলেন, বাকি কোনো রেকমেন্ডেশন আমার চ্যানেলে আসে না। তো পড়াশোনা করো, পড়াশোনা আপনারাও করুন, এটা সবাইকে বলছি, পড়াশোনা নিজেও করবেন, আপনি সবাইকে পড়াশোনা করতে ইন্সপায়ার করুন, আমিও সবাইকে বলছি যে পড়াশোনা করুন। পড়াশোনা যেদিন করা শেষ মার্কেট নিয়ে, সেদিনকার মার্কেট থেকে প্রফিট নেওয়া শেষ। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, মার্কেট একজন কমেন্ট করেছে অ্যাগেন 3 days ago, মার্কেট ডাউন যাবে না, লিখে রাখো। লিখে রাখার কোনো দরকার নেই, বিকজ আপনি কমেন্ট করেছেন, কমেন্ট আমার ভিডিওতে থাকে। আমার কমেন্টটা, ট্যারিফ ইম্প্যাক্ট টু ফিউ এক্সপোর্টিং স্টকস অনলি, যদি নেগেটিভ কোনো ট্যারিফ আসে, ইফ নেগেটিভ ট্যারিফ কামস আউট, কিছুই হবে না, নেগেটিভ আসলেও কিছু হবে না, রেস্ট উইল বি ফাইন। সো সবাই চিল করো। আপনারা কজন চিল করছেন একটু আমাকে বলুন তো, যারা ট্রেডিং করেন কজন চিল করছেন, বা যারা ওই মিস হবে হবে করে উল্টে কিনে বসে আছেন, কজন চিল করছেন? চিল কারা করে? যারা অ্যানালিস্ট ঠিকঠাক করতে পারে, তারাই চিল করতে পারে। ঠিক আছে, ওই মার্কেটে থাকলে কোনোদিন এই কথাগুলো ব্যবহার করবেন না যে চিল করো, এই করো, সেই করো, বিকজ আপনার কমেন্ট দেখে হয়তো অনেকে ভুল ডিসিশন নিয়ে নিতে পারে, হয়তো তখনই বাইং করে নিতে পারে। ইউ নেভার নো কে কি কিনছে, কে কত টাকা কিনে ফেসে যাবে না যাবে। তো এইটা আপনি আপনার নিজের পার্সপেক্টিভটা বললেন, বাট এইসব কথাগুলো কোনোদিন লিখবেন না। ঠিক আছে, গট ইট? বাকি আপনি একটা লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন এরকম ভিডিওস মার্কেটের ব্যাপারে, ফিউচারে কি হবে না হবে, আমাদের নিজস্ব অ্যানালিসিস, ওয়ান সাইডেড অ্যানালিসিস আসতে থাকবে। অ্যান্ড যদি আপনার এনজে ওয়েলথের অ্যাকাউন্ট থাকে, অ্যান্ড আমাদের সাথে ধরুন এমন আছে যে অন্য কোনো এয়ারএনের আন্ডারে আছে, সে ভালো কোনো কাজ করে না, সবসময় কিনিয়ে যায়, যখনই ফান্ড থাকে, কোনো মার্কেটের সাইকেল জানে না, সাইক্লিক নেচার কিচ্ছু জানে না, জাস্ট কিনিয়ে যায় আর কিচ্ছু করে না, কোনো হেল্প নেই, কিছু নেই।
মার্কেটের ব্যাপারে নলেজ নেই। যদি শিফট করতে চান উইদাউট সেলিং এনি অফ ইউর হোল্ডিংস অ্যান্ড আমার গাইডেন্স এবার থেকে পেতে চান নেক্সট মান্থ থেকে, তাহলে সেটা পসিবল একটা ওটিপিতে। আপনি আমরা অফলাইনে আমাদের অফিসে এসে করতে পারেন বা অনলাইনে করতে পারেন, সেটাও পসিবল। অনলি ফর দ্য এনজিও অ্যাকাউন্টস, যে কোনো ব্যাংকে আছে বা যে কোনো রেগুলার ব্রোকার আছে সেটাও পসিবল। আমাদের অফলাইনে এসে ফর্ম ফিল আপ করলে সেটাও পসিবল। আগেন 15 days মতোই সময় লাগে, সেটাও পসিবল। অ্যান্ড যদি নতুনভাবে আপনি স্টার্ট করতে চাইছেন কিছু, যে রাজদা 10 বছরে তুমি যেমনি বলবে সেরকমভাবেই থাকবো, আমি আমার কোনো মাথা লাগাবো না, বিকজ আমার বেশি নলেজ নেই, তো সেই ক্ষেত্রে 10 বছরে 50 লাখ 1 কোটি যাই আছে যেমনভাবে বলবো সেই সময় ইনভেস্ট যদি করে যান, তাহলে আমরা সেটা ক্লোজ বা পৌঁছে দেওয়ার ট্রাই করব। তো সেটা যদি হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863 ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অর ফান্ড সিলেকশন। পোর্টফোলিও রিভিউ করার আমার কোনো দায়িত্ব না, পোর্টফোলিও আমরা রিভিউ করি না, না আমরা ফান্ড সিলেক্ট করি ফ্রি অফ কস্টে, সেটা না। অফলাইনে এসে অ্যাকাউন্ট এনজে ওয়েলথের যে ইন্ডিয়ান নাম্বার 1 ব্রোকার, সেখানে অ্যাকাউন্টটা খুললেন অফলাইনে এসে, তারপরে উই ক্যান স্টার্ট, বা অনলাইনে আমাদের রিপ্রেজেন্টেটিভ ফোন করলে আমাদের অ্যাকাউন্ট খুলে দেয়। তার আগে আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে একটা প্যান কার্ডের ছবি, ইমেল আইডি, ফোন নাম্বার পাঠিয়ে রাখতে হয়, ঠিক আছে? যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করলে উই ক্যান পিক আপ ইউর কল। তারপরে আপনি আমরা গাইডেন্স পাবেন যে কখন কি ডেট ফান্ডে শিফট করতে হবে, কখন কি মার্কেট পড়বে, কখন কি মার্কেট বাড়বে। পার্সোনালি কলে সব সময় আমার কৌশিক স্যারের সাথে কথা হবে। আজকের জন্য এইটুকুই রাখছি। নেক্সট ভিডিওর কোনো রেকমেন্ডেশন থাকলে নিচে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।